ভদ্রলোক অনেকক্ষণ থেকেই যেন কোনো একটা কারণে অস্বস্তি অনুভব করছিল। কিছু একটা যেন সে বলতে চেয়েও গুছিয়ে বলে উঠতে পারছে না। আমি আর ব্যোমকেশ অপেক্ষা করছি। এসব ক্ষেত্রে ব্যোমকেশের ধৈর্য যে অনেক বেশি সে কথা আমি জানি, কিন্তু ব্যোমকেশের সঙ্গে এতদিন ধরে এ সমস্ত ব্যাপারে ঘাঁটাঘাঁটি করেও তার মতন ধৈর্য কিন্তু আমি এখনো তৈরি করে উঠতে পারিনি। তাই আমি বারবার অধৈর্য হয়ে পড়ছিলাম। ব্যোমকেশ যতই বলুক না কেন, আমি কিন্তু এটা বুঝতে পারছিলাম যে ব্যোমকেশও একটু মনে মনে অপেক্ষার শেষ সীমানার দিকে পৌঁছতে শুরু করেছে। কারণ লোকটা কিছু বলবে বলবে করেও বলছে না। সামনে রাখা খালি চায়ের কাপে লোকটা এবার চুমুক দিল, আর সেটা দেখে ব্যোমকেশ বলল, মিস্টার হালদার, আপনি যদি বলেন তাহলে না হয় আরেকবার চায়ের কথা বলে দিই। না ব্যোমকেশবাবু, আসলে ব্যাপারটা যে কোথা থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, কিন্তু এমন একটা সমস্যায় আমি পড়েছি। আমি জানি এই মুহূর্তে আমার পুলিশের কাছে যাওয়াটা বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমার কেন জানি না মনে হয় পুলিশ কিছু করতে পারবে না। তাছাড়া অনেকেই তো পুলিশের কাছে গেছে। যদি পুলিশ তাদের জন্য কিছু করতে পারে, ওদেরটা হলে তাহলে আমার জন্য এমনিতেই হবে। তাই আমি আপনার কাছে এসেছি। আমার যে সব কিছু শেষ হয়ে গেল ব্যোমকেশবাবু। দেখুন, আসল ব্যাপারটা কি হয়েছে সেটা না জেনে আমি কিন্তু আপনাকে কিছু বলতে পারবো না। তাছাড়া আসল ব্যাপারটা কি হয়েছে সেটা আমায় না বললে আমি তো আপনাকে সাহায্য করতে পারবো না। আশা করি আপনি সে কারণেই আমার কাছে। হ্যাঁ, আমার এতদিন ধরে জমিয়ে রাখা সমস্ত কিছু চলে গেল ব্যোমকেশবাবু। আপনি আমায় বাঁচান। আপনি আমার কথা শুনুন ব্যোমকেশবাবু। বুঝতে পারছিলাম ভদ্রলোকের মানসিক অবস্থা কোনো কারণে রীতিমতো বিধ্বস্ত হয়ে আছে। একটু খারাপ লাগলো। ভদ্রলোকের হাবভাব, অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় তিনি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন। ব্যোমকেশ যথাসম্ভব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, দেখুন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি আগে আমার সমস্ত কথা খুলে বলুন, তারপর আমি দেখছি কি করা যায়। একটা বেসরকারি কোম্পানিতে আমি চাকরি করি। মাসের শেষে মাইনে যা পাই তাতে সংসার চালিয়ে খুব বেশি হাতে থাকে না। তবু আমার আর আমার স্ত্রীর স্বপ্ন ছিল একটা নিজেদের ভালো বাড়ি থাকবে। আসলে আমাদের ছিল যৌথ পরিবার। বাবার মৃত্যুর পরে বাড়ির যেটুকু সম্পত্তি ছিল, কিভাবে যেন আমার কাকার পরিবার বাবার এই সই নকল করে হোক কিংবা অন্য কোনো উপায় হোক সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছিল। বাবার মৃত্যুর আগে পর্যন্ত এই সমস্ত ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে গোটা ব্যাপারটা বাইরে বেরিয়ে আসে। তাও আজ থেকে 4 বছর আগের কথা। তখন সদ্য আমার বিয়ে হয়েছে। মা অসুস্থ। এমন একটা সময় হঠাৎ করে বাড়ি ছাড়া হতে হলো। ওইটুকু মাইনার ভরসায় একটা বাড়ি ভাড়া করলাম। মা অসুস্থ, বাধার ওপরে বাড়ি ভাড়া, তার উপরে জিনিসপত্রের দাম দিনে দিনে যা বাড়ছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। কোনোভাবে ওই টেনে টুনে সংসার চলছিল। তখনও আমাদের কোলে কোনো সন্তান আসেনি। হঠাৎ করে মায়ের শরীর খারাপটা বারে বারে এই পর্যায়ে চলে যায়। জমানো যেটুকু টাকা পয়সা আমার হাতে ছিল সবটুকু সেখানেই চলে যায়। কিন্তু তাও মাকে বাঁচাতে পারিনি। সত্যি বলতে একটা বড় অপারেশন করলে হয়তো মায়ের শরীর খানিকটা সুস্থ হতো, কিন্তু কোম্পানি অত টাকা দিতে চাইল না। কি করে দেবে? যার মাসের মায়না মাত্র এই কটা টাকা, অতগুলো টাকা তাকে কি ভরসায় কোম্পানি দেবে? তাছাড়া আজকাল যা অবস্থা হয়েছে, মানুষ তো সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, তাই না? মা মারা গেল। মাথার উপর থেকে একটা ছাদ চলে গেল। বুঝলেন তো, বাবা আগেই চলে গিয়েছিল, এখন মাও চলে গেল।
আমার স্ত্রী আর আমি রীতিমতো জলে পড়লাম। ঠিক তখনই আমাদের কোলে এলো আমাদের সন্তান জয়ন্ত। বছর 2 বয়স এখন। কয়েক মাস আগের কথা। আমার স্ত্রীর সোনার গয়নাগাটি যা ছিল সমস্ত কিছুই বলতে গেলে একরকম আমার মায়ের অসুস্থতার সময় চলে গিয়েছিল। সম্প্রতি আমার বউয়ের বাপের বাড়ির তরফ থেকে তাদের জমি জমা সম্পত্তি ভাগাভাগি হয়েছে। সবাই তো আর সমান হয় না, তাই না? আমার স্ত্রীর দ্বারা ভালো মানুষ। জমি জমা আর সম্পত্তির সমান ভাগ হলেও সে বাড়ির সম্পত্তি কোনো কিছুই আমার স্ত্রীকে দেয়নি। তার বদলে ন্যায্য টাকা সে তুলে দিয়েছিল আমার স্ত্রীর হাতে। ঠিক করেছিলাম সেই টাকা দিয়ে অন্তত কোনো রকম একটা জায়গা কিনে মাথা তোলার মতো একটা ঘর তুলতে পারলেই হলো। ভাড়ার হিসেব যে আর গুনতে পারছিলাম না। এক টানা কথাগুলো বলে চলেছিল ভদ্রলোক। এবার খানিকটা থেমে পাশে রাখা গ্লাস থেকে খানিকটা জল ঢক ঢক করে খেয়ে নিল। আমি আর ব্যোমকেশ দুজনে নির্বাক হয়ে শুনে চলছিলাম তার কথা। এই সময় ওই সত্যেন্দ্রনাথ রায় নামে লোকটির সাথে আমার পরিচয় হয়। কোনো জমি জমার দালাল ছিল সে ভদ্রলোক। সেদিন যদি তার সাথে অফিসের পথে দেখা না হতো তাহলে আমার জীবনটা বোধহয় এমন হতো না। ভদ্রলোকের সাথে আমার এর আগে কখনো দেখা হয়নি। সেদিন দেখা হলো। সামান্য কথায় ভদ্রলোক জানায় একটা বড় পুরনো বাড়ি ভেঙে চুরে সেখানকার সমস্ত জায়গা নতুন করে তৈরি করে সেখানে বেশ কয়েকটা ঘর তৈরি হবে। বলতে পারেন একটা ছোটখাটো কলোনির মতো তৈরি হবে। পাশাপাশি বেশ কিছু ঘর থাকবে। গোটা জায়গাটা নতুন করে হচ্ছে। তাই এই সময় যদি কিছু টাকা দিয়ে সেখানে একটা ঘর আমি বুক করে রাখি তাহলে মাস কয়েক পর আরো কিছু টাকা দিয়ে সেটা আমি সম্পূর্ণ আমার করে ফেলতে পারবো। সত্যি বলতে ভদ্রলোক যে টাকার কথা আমায় বলেছিলেন তা খুব বেশি নয়। আমার স্ত্রীর কাছে যেটুকু টাকা ছিল তার প্রায় 4 ভাগের 3 ভাগ দিলেই হয়ে যেত। ভদ্রলোক চেয়েছিলেন মাত্র 10,000 টাকা। আমিও কি করে যেন তার কথায় পড়ে গেলাম। 2 দিনের মধ্যেই সমস্ত ব্যবস্থা করে তাকে টাকাটাও দিয়ে দিলাম। একটা কাগজে আমায় সে সমস্ত ব্যাপারে লেখাপড়া করে নিয়েছিল। কিন্তু তখন তার বুঝিনি আসল ব্যাপারটা কি। এখন তিনি সেসব ব্যাপারে কোনো কিছু বলতে চাইছেন না এবং আপনাকে যে কাগজপত্র তৈরি করে দিয়েছিল তার সমস্তটাই জাল, তাই তো? না, শুধু তেমন হলে তো অন্য ব্যাপার ছিল, কিন্তু ব্যাপারটা তেমন নয়। যে লোকটি আমার থেকে টাকা নিয়ে এত কিছু করে দিয়েছিল মাত্র সপ্তাহখানেক আগে সেই লোকটির ব্যাপারে তার দেয়া ঠিকানা মতো জায়গায় আমি খোঁজ করতে যাই। আর সেখানে গিয়ে শুনতে পাই সে লোকটি নাকি মারা গেছে প্রায় 2 সপ্তাহ আগে। আমার তো মাথায় হাত পড়ে। যে জায়গায় কথা আমাদের বলেছিল সেই জায়গায় পুরনো একটা বাড়ি আছে সত্যি, তার আশেপাশে বিস্তর কিছু জায়গাও আছে। সেখানে আরো একটি পরিবার ছিল। তাদের থেকে জানতে পারি সেই পরিবারের লোকেরা কোনো এক দালালকে তাদের জমি বাড়ি ঘর সমস্ত কিছু দেওয়ার কথা বলেছিল। আশ্চর্যের ব্যাপার হলো সেই লোকটির নাম সত্যেন্দ্রনাথ রায় এবং তিনিও সেই জায়গাটা ভেঙে নতুন করে যেমন ওই ভদ্রলোক আমায় বলেছিলেন তেমনি করার কথা বলেছিলেন। সেই পরিবারকেও সেখানে একটা বাড়ি দেওয়ার কথা হয়েছিল। তার মানে দিকে দিকে যেমন পুরনো বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট বাড়ি তৈরির প্রকল্প চলছে, সেই ধরনের একটা ব্যাপার। অনেকটাই তাই, তবে পুরোপুরি তেমন নয়। সে যাই হোক, খবরটা শুনে কিন্তু আমার মাথায় হাত পড়ল। এবার আমি কি করব? যে ঠিকানা তিনি দিয়েছিলেন সেই ঠিকানায় বারবার খোঁজ করলাম, কিন্তু তারা জানালো 2 সপ্তাহ আগে ভদ্রলোক মারা গেছে। তার পরিবারের লোকেরা নাকি সেখানে এসেছিল এবং তার মৃতদেহ নিয়ে গেছে। এখন জানতে পারলাম শুধু আমি নয়, আমার মতন আরো কয়েকজন সেই লোকটিকে টাকা দিয়েছিল এবং তাদের সবারই একই অবস্থা। মাত্র সপ্তাহখানেক আগে ব্যাপারটা পুরোপুরি জানা যায় এবং সেই সূত্রে অনেকেই পুলিশের দ্বারস্থ হয়েছে। পুলিশ এ ব্যাপারে অনেক কিছুই তদন্ত করেছে এবং জানিয়েছে যে 2 সপ্তাহ আগে সত্যি সত্যি সে লোকটি মারা গেছে। অর্থাৎ এই মুহূর্তে তার দেয়া কাগজপত্র নিয়ে আমরা কিছুই করতে পারবো না। আর যাদের বাড়ি ভেঙে এই সমস্ত করার কথা ছিল তাদের সঙ্গে কথাবার্তা হলেও পাকাপাকি কিছুই হয়নি।
এমনকি কাগজপত্র নিয়েও তেমন কোনো কথা হয়নি। তাই তারাও এই ব্যাপারে সম্পূর্ণ হাত তুলে নিয়েছেন। তারা এসব ব্যাপারে কিছু জানেন না। পুলিশের দ্বারস্থ হয়ে কোনো লাভ হয়নি। তাই অনেক ভাবনা চিন্তা করে আমি আপনার কাছে আসার সিদ্ধান্ত নিলাম। দেখুন, ব্যাপারটায় তো সম্পূর্ণ একটা আইনি জটিল মারপ্যাচ আছে। এখানে তো এই মুহূর্তে আমার কিছুই করার নেই। সমস্যা হলো, আপনি যেমন বলছেন যদি তেমন হয়েই থাকে, তাহলে আপনার এবং আপনার সঙ্গে থাকা বাকি লোকেদের পুলিশ কোনো সাহায্য নাও করতে পারে। তাহলে তো আমরাও কিছুই করতে পারি না। আপনি যাকে টাকা দিয়েছেন তিনি মারা গেছেন, এবং যে জায়গা নিয়ে আপনাদের কাগজপত্র রয়েছে সেখানকার মালিকের সঙ্গে তাদের কোনো পাকাপাকি কথা হয়নি। তাই সেখানে আপনারা জমি পর্যন্ত দাবি করতে পারেন না, তাই তো? কিন্তু তাহলে কি হবে ব্যোমকেশবাবু? এমনভাবে যদি আমাদের শেষ সম্বলটুকু চলে যায়, ছেলেটা বড় হচ্ছে, ভাড়ার বাড়িতে আর কতদিন থাকবো? সংসারের খরচ, তারপর আরো সমস্ত খরচ মিলিয়ে যা দরকার পড়ে, সেসব আর টানতে পারছি না। ভদ্রলোকের চোখে মুখে সত্যি একটা অসহায় ভাব ফুটে উঠল। মনে হলো সত্যি মানুষ মাঝে মাঝে কত অসহায় হয়ে পড়ে। আমরা আমাদের চারপাশে কত মানুষকে দেখি, পথে নামলে হাজার হাজার মানুষ, কখনো গাড়িতে, কখনো হেঁটে, কখনো নানাভাবে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের বর্তমান অবস্থা যে কেমন চলছে সে ব্যাপারে আমরা কোনো খবর রাখি না। হয়তো তাদের মধ্যে কারোর অবস্থা মিস্টার হালদারের চেয়েও আরও অসহায়, অথচ তাদের মুখে সব সময় আমরা একটা হাসি দেখতে পাই। ভদ্রলোক আর কিছু বলতে পারলেন না। তার কপালে রগ যেন ফুলে উঠছে, মুখটা কেমন লালচে হয়ে গেছে, তার চোখের দৃষ্টি শূন্য ফ্যাকাশে, ঠিক কাঠগড়ায় থাকা আসামিকে যখন তার শাস্তি শুনিয়ে দেওয়া হয় তখন তার মুখের অবস্থা যেমন হয়, হালদারের মুখের অবস্থাও যেন তেমনি বলে মনে হলো। ব্যোমকেশ কিন্তু চুপ করে তার মুখের সামনে দুটো হাত জড়ো করে সামনের চেয়ারে বসে আছে। একটা কথা যার জন্য আপনার কাছে এলাম, সমস্যা কিন্তু একটা রয়েছে কোথাও না কোথাও। প্রত্যেকবার যখন সত্যেন্দ্রনাথ রায়ের সাথে আমার দেখা হয়েছে তখন সে কোনোভাবেই আমায় তার থাকার জায়গায় নিয়ে যেতে চায়নি। বারবার কোনো না কোনো কথা বলে এড়িয়ে গেছে। প্রত্যেকবার আমি সেই জায়গা দেখার কথা বলেছি যেখানে আমাদের নতুন বাড়ি তৈরি হবে, সেখানেও সে নিয়ে যায়নি। আমি আর নিজে থেকে সেখানে যাওয়ার কথা একবারও ভাবিনি। কোথায় যেন আমার মনে হচ্ছে ব্যোমকেশবাবু যে একটা জটিল সমস্যায় আমরা জড়িয়ে পড়েছি, যেটা যেটা হয়তো আদৌ স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে? আমার সঙ্গে আরও 7 জনকে আমি পেয়েছি যারা সত্যেন্দ্রনাথ রায়কে টাকা দিয়েছিলেন, কিন্তু এই 7 জনের ক্ষেত্রেই একটা জিনিস কিন্তু একই রকম। তারা সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে সব সময় দেখা করেছেন বাইরে কোথাও। তিনি কোথায় থাকেন সে ব্যাপারে কিন্তু তিনি কাউকে সেভাবে কিছু বলেননি। একটা আগোছালোভাবে ঠিকানা তিনি দিয়েছিলেন, এবং সেই ঠিকানা মতো খুঁজতে খুঁজতেই তার সেই ভাড়ার বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম আমরা, এবং সেখানে মাত্র একজনের সঙ্গেই আমাদের দেখা হয়েছিল, আর তিনিও আমাদের সমস্ত তথ্য দেননি। কিন্তু লোকটা কাউকেই সে জায়গাটাও দেখায়নি যেখানে আমাদের ঘর হতে চলেছে, এবং সে জায়গাটাও দেখায়নি যেখানে তিনি থাকেন। এত লুকোচুরির কোনো কারণ তো আমি জানি না। আর একটা কথা, সত্যেন্দ্রনাথ রায়ের ব্যাপারে সেই বাড়ির বাড়িওয়ালা কথাগুলো বললেও আশপাশের লোকেরা কিন্তু সত্যেন্দ্রনাথ রায়ের ব্যাপারে খুব বেশি কিছু জানে না। এমনকি পুলিশের তদন্তও আশপাশের লোকেদের কাছ থেকে খুব বেশি কিছু উঠে আসেনি বলেই আমরা শুনেছি। আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমি জানি আপনি পারিশ্রমিক ছাড়া কাজ করেন না। এই মুহূর্তে আমার এমন অবস্থা যে আপনাকে পারিশ্রমিক আমি কিছু দিতেও পারবো না। তবে যদি সত্যি সত্যি এই সমস্ত কিছুর মধ্যে কোনো মিথ্যে থাকে, তাহলে যদি আপনার সাহায্যে আমার এবং বাকিদের অন্তত টাকাটুকু উদ্ধার হয়ে যায়, তাহলে আপনাকে আমি পারিশ্রমিক থেকে বঞ্চিত করব না। আমার সাহায্য করুন ব্যোমকেশবাবু, নাহলে যে আমার কাছে আর কোনো রাস্তা খোলা থাকবে না।
আমার স্ত্রী এর ব্যাপারে এখনো কিছুই জানে না। তাকে সমস্ত কিছু বললে সে হয়তো আমার চেয়েও বেশি ভেঙে পড়বে। মিস্টার হালদারের অসহায় দৃষ্টির দিকে তাকিয়ে আমি বললাম, আচ্ছা, একটা ব্যাপার দেখলে হয় না? তুমি যদি একবার এই সত্যেন্দ্রনাথ রায়ের ব্যাপারে খোঁজ করে দেখো, কিংবা যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেখানে একবার যদি কথা বলে কিছু বেরিয়ে আসে, মানে এতগুলো লোকের টাকা, আমরা না হয় মিস্টার হালদারকে দেখতে পাচ্ছি, বাকিদের তো আমরা দেখতে পাচ্ছি না। তাদের মধ্যেও হয়তো অনেকেই ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অজিত, তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমার রহস্য অনুসন্ধান জীবনের প্রথম দিকে ঠিক এমনই একটা ব্যাপার আমার কাছে এসেছিল। সে ব্যাপারটা বড় অদ্ভুত। সে ব্যাপারটা তোমায় না হয় অন্য কোনো একদিন বলবো। একটা কাজ করো, এখন চলো ওই বাড়িওয়ালার সঙ্গে একবার দেখা করে আসি, সেখান থেকে যদি কিছু জানা যায়। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে সেখানে যেতে? আমাদের কথায় বোধহয় মিস্টার হালদারের মুখে প্রথমবার আমি একটা হাসির রেখা দেখতে পেলাম। ডুবতে থাকা মানুষ যেভাবে খড়কুটো আঁকড়ে ধরে, মিস্টার হালদার বোধহয় তার এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ব্যোমকেশকে ঠিক তেমনভাবেই আঁকড়ে ধরতে চাইল। ভদ্রলোক উঠে দাঁড়াতে যেতেই বোধহয় তার মাথাটা সামান্য ঘুরে গেল। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম। তিনি সামান্য হেসে বললেন, না না, চলুন, আমি ঠিক আছি, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন, আমি ওসব তো কিছু বলতে পারবো না। লোকটা আমার কাছে বাড়ি ভাড়া নিয়েছিল, বলেছিল জমির দালালি নাকি করে। তবে ধরুন না, সপ্তাহ দুয়েক বা তার একটু আগে একদিন হঠাৎ করে শরীর খারাপ হয়। বাড়ি থেকে লোক এসেছিল, তারাই ওকে নিয়ে যায়। তারপর হাসপাতালে ভর্তি করেছিল, তারপর সেখানেই লোকটা মারা যায়। তার বাড়ির লোক এসে তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। মৃতদেহ দেখেছিলেন আপনি? ওসব দিয়ে আমার কি কাজ বলুন তো? আমার ভাড়ার টাকা আমি সময় মতো পেয়ে গেছি। ওপরে ঘর ওরা ভালোভাবেই খালি করে দিয়েছে, কোনো ঝামেলা হয়নি। ওসবে আমি থাকবো কেন? কে কোথায় মরেছে সেসব দেখে আমার কাজ কি? লোকটার কথা শুনে একটু বিরক্তি হলো। একটা মোটার মতো চেহারা লোকটার, মাথায় লম্বা চুল ঘাড় পর্যন্ত এসে পড়েছে। সে পান চিবোতে চিবোতে কথা বলতে বলতে মাঝে মাঝে বারান্দার একপাশে মাটিতে পানের পিক ফেলছে। এতটাই অভদ্র ভদ্রলোক যে আমাদের বসার জন্য পর্যন্ত বললেন না, বারান্দার কাছে দাঁড়িয়ে কথা বললেন। আমি, ব্যোমকেশ আর মিস্টার হালদার সেখানেই দাঁড়িয়েছিলাম। দেখুন, এই লোকটার বাড়ির ব্যাপারে, মানে বাড়ির লোকেদের ব্যাপারে যদি আপনি কিছু জেনে থাকেন, সেই সব আমাদের জানালে খুব সুবিধা হয়। দেখুন, অত কিছু আমি জানি না। এমনিতেই পুলিশের ঝামেলায় জড়িয়ে রয়েছি। লোকটাকে বাড়ি ভাড়া দিয়েই বোধহয় ভুল করেছি। এখনই আবার নতুন ঝামেলা, এখন ঠেলা সামলাও। দেখুন, ব্যাপারটা তেমন নয়। আসলে যেই লোকটি সত্যেন্দ্রনাথ রায়ের কাছে বেশ কিছু টাকা দিয়েছিল, আর আমি ওসব সব জানি। ওই টাকাটা দিয়েছিল সত্যেন্দ্রনাথ রায়কে, আমাকে কি দিয়েছিল? তাহলে আমি জানাতে এসেছেন কেন? জান, ওসব কিছু হবে না। ব্যোমকেশ হঠাৎ এগিয়ে গেল লোকটার দিকে। তারপর যেন মনে হলো পকেট থেকে কিছু একটা বার করে লোকটার হাতে গুঁজে দিল। লোকটা একবার নিজের হাতের দিকে দেখেই হঠাৎ তাল বদলে ফেলল। বলল, আরে আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন, ভেতরে গিয়ে কথা বলি। আর বলবেন না, ব্যাটা আমার বাড়িতে ভাড়া থাকতে এসে এমন ঝামেলায় জড়িয়েছে, ভয় হয় কোথা থেকে না আমি এসবের মধ্যে জড়িয়ে পড়ি। অবাক হয়ে গেলাম ভদ্রলোকের পরিবর্তন দেখে। মিস্টার হালদারকে আস্তে আস্তে বললাম, দেখছেন? দেখুন, আমি যখন আগের বার এসেছিলাম তখন আপনি আমায় বলেছিলেন যে সত্যেন্দ্রনাথ রায় কিন্তু এখানেই থাকতেন এবং তিনি এখানে আপনার বাড়ির ওপরতলা ভাড়া নিয়ে থাকতেন। আপনাকে আমি মিথ্যা কথা বলতে যাব কেন? আমি তো ওনাকে বলেছি সত্যেন্দ্রনাথ রায় আমার বাড়িতে ভাড়া থাকতেন। এই তো মাত্র বছরখানেক আগে তিনি এখানে এসেছিলেন। কী সব জমির ডালে ইটালি করতেন বলে শুনেছি।
তবে সেসব ব্যাপারে কখনোই কোনো কিছু আমি নিজের চোখে দেখিনি। আমি স্পষ্টই বলে দিয়েছিলাম, দালালি করো আর যাই করো, আমার বাড়িতে কিন্তু কোনো লোকজনের উপদ্রব্য আমি একদম সহ্য করব না। আপনি যে আমাদের সব সত্যি বলছেন তা আমি জানি, এবং আপনি ঠিক যেমন বলছেন এই সত্যেন্দ্রনাথ বাবু কিন্তু ঠিক তেমনভাবে এই সমস্ত কাজ করেছেন। কিন্তু সমস্যা হলো এইখানে, তিনি বড্ড বেশি লুকিয়ে চুরির সমস্ত কাজ করেছেন, অথচ দালালের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল না? আরে কিসের দালাল মশাই, সব সময় দেখতাম বাড়ির বাইরে, সন্ধ্যের আগে বাড়িতেই ঢুকতো না। বলতো কি একটা বড় কাজ করছে, কিন্তু কি যে সেই কাজ সেটাই তো আমি জানি না। কিন্তু কাজটা শেষ করার আগেই তিনি যে এমনভাবে মারা যাবেন সেটা বোধহয় ভাবতে পারেননি। আচ্ছা, মৃতদেহ আপনি দেখেননি, কিন্তু এখান থেকে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিশ্চয়ই কেউ দেখেছিল। আরে সেটা এক আলাদা ব্যাপার। সেদিন সন্ধেবেলায় তার একজন দূর সম্পর্কের আত্মীয় সেখানে উপস্থিত। সকাল থেকে তার একটু জ্বর জ্বর ছিল, সন্ধ্যের দিকে নাকি বাড়াবাড়ি হয়। তারপর সেই লোকটি তাকে নিয়ে বেরিয়ে গেল, রাস্তার মোড় থেকে একটা রিক্সা ডেকে এনেছিল। তারপরে তো আমি তেমন কিছুই জানি না। পরদিন সকালে এই ব্যাপার, আমাকে বললো সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে। আচ্ছা, সে কোন হাসপাতালে ভর্তি ছিল সে কথা কি তার ওই আত্মীয় লোকটা বলেছে? এই বাড়িওয়ালা কি যেন ভাবল, তারপর বলল, না ব্যোমকেশ বাবু, তেমন কিছু বলেনি। বাড়ি ভাড়া বাকি ছিল, সে টাকাটা আমার হাতে দিতেই আমি আর বেশি কিছু বলিনি। জিনিসপত্র নিয়ে চলে যেতেই ওপরে ঘরের দরজা বন্ধ করে রেখেছি। দেখুন না, এখন ফাঁকাই পড়ে আছে। যদি আপনাদের সন্ধানে কেউ থাকে তাহলে একটু জানাবেন। একবার তাকিয়ে দেখলাম মিস্টার হালদারের মুখে, আবার কালো ছায়া নেমে এসেছে তার মুখে। বেশ বুঝতে পারছি ব্যোমকেশ কোনো সুবিধে করতে পারেনি। বুঝতে পেরে তিনি আবার কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। ব্যোমকেশ একবার উপরের ঘরটা দেখতে চাইল। আমি আর মিস্টার হালদার দুজনে রইলাম নিচে। ব্যোমকেশ আর বাড়িওয়ালা লোকটি ওপরে উঠে গেল। লোকটি চলে যেতে মিস্টার হালদার বললেন, এখন তো ব্যোমকেশবাবুর সঙ্গে তাও ভালোভাবে কথা বলছে, নাহলে উনি আমাদের যেন দূর দূর করে তাড়িয়ে দিতে পারলেই বাঁচে। পুলিশ যখন এসেছিল তখন একটু নরম হয়েছিল, তারপরে আবার যে কে সেই। তার মানে ওই প্রথমবার আপনি এখানে এসেছিলেন যখন লোকটার ব্যাপারে খোঁজ করছিলেন, এবং তখনই জানতে পেরেছেন উনি মারা গেছেন। কিন্তু সত্যিই কি উনি মারা গেছেন? মানে তার ব্যাপারে তো কেউ কিছু বুঝতে পারছে বলে মনে হচ্ছে না। আমার মাথার কাজ করছে না রচিত বাবু, আমি কিছুই বুঝতে পারছি না। এখন যা মনে হচ্ছে তাতে তো ওই সত্যেন্দ্রনাথ রায় যে সত্যি মারা গেছে সে ব্যাপারে আমি নিজেও নিশ্চিত হতে পারছি না। আর যদি মারা গিয়ে না থাকে তাহলে ভদ্রলোক যে এখান থেকে পালিয়েছেন সেটা তো বুঝতে পারছি। তাহলে তাহলে সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বলুন তো? তার মানে আমার আর বাকিদের এতগুলো টাকা লোকটা গায়েব করে দিল। মিস্টার হালদারের মুখটা কেমন যেন হাঁ হয়ে এলো। একটু পরেই দেখলাম ব্যোমকেশ আর সেই বাড়িওয়ালা সিঁড়ি দিয়ে নিচে নামছে। বাড়িওয়ালা বলছে, ঠিকই বলেছেন আপনি, কিন্তু কি করব বলুন তো? আমার সঙ্গে তার বাড়িওয়ালার বাড়ি ভাড়া সম্পর্ক, তার বাইরে তো আর আমি কিছু দেখুন, ব্যাপারটা এখানে থেমে থাকবে না। এরপরে পুলিশ আবার আসবে, পুলিশের ঝামেলায় আপনাকে জড়াতে হবে। তবে চিন্তা নেই, পুলিশের দিকটা আমি দেখে নেব। আপনাকে যাতে খুব বেশি বিরক্ত না করে সেটা আমি খেয়াল রাখব। তবে হ্যাঁ, আপনাকে যেটা বলেছি, এর মধ্যে কোনোভাবে কোনো রকম খোঁজ পেলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। বাড়িওয়ালা যেন কৃতজ্ঞতায় গদগদ হয়ে পড়লেন। বেরিয়ে আসার সময় হাত জোর করে ব্যোমকেশকে একটা নমস্কার করেই ফেলল। বাইরে এসে বললাম, কি ব্যাপার বলো তো? যে লোকটা ঘরের দরজা আগলে দাঁড়িয়ে আমাদের তাড়িয়ে দিতে পারলে বাঁচে, সেই লোকটা শেষমেশ চলে আসার আগে আমাদের চায়ের অফার পর্যন্ত করলো। কি হয়েছে বলো তো? বেশি কিছু না, পুলিশের ভয় এবং তার সাথে মিস্টার রায়ের সঙ্গে আমাদের চেনাশোনার কথাটা সামান্য মনে করিয়ে দিয়েছিলাম। তবে আমার মনে হয় এর কাছ থেকে কিছু বার করা যাবে না। তবে এখন আমারও কেমন যেন সত্যেন্দ্রনাথ রায় সত্যি মারা গেছেন নাকি বেঁচে আছেন তা নিয়ে সন্দেহ রয়েছে। বেঁচে থাকলেও কি আমার লাভ হবে ব্যোমকেশ বাবু?
সে তো এখন পগার পার। চিন্তা করবেন না মিস্টার হালদার, আমি যতক্ষণ আছি আপনার কোনো চিন্তা নেই। যদি এই সত্যেন্দ্রনাথ রায় সত্যি সত্যি বেঁচে থাকেন তাহলে আপনি আপনার টাকা ফেরত পাবেন। তবে আমায় একটু সময় দিতে হবে, আর কিছু ব্যাপারে কয়েকটা তথ্য আমায় দিতে হবে। আসুন। মিস্টার হালদারের কাছ থেকে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ব্যোমকেশ আর আমি যখন তাকে নিশ্চিন্তে বাড়ি পৌঁছতে বলে বাড়িতে ফিরে এলাম, তখন একটা প্রশ্ন তাকে না করে থাকতে পারলাম না। ওপরের ঘরে গিয়ে তোমার সঙ্গে বাড়িওয়ালার ঠিক কী কথা হয়েছে বলো তো? সে কথা এখন বলতে পারবো না, তবে এটুকু জেনে রাখো, বাড়িওয়ালার সঙ্গে কথা বলে কয়েকটা ব্যাপার আমি জানতে পেরেছি, যেগুলো পুলিশ পর্যন্ত বার করতে পারেনি। আমার একটা সন্দেহ হচ্ছে, পুলিশ খবর নিয়ে বার করেছে সত্যেন্দ্রনাথ রায় নামে একজন সত্যি এলাকায় থাকতো এবং তারপরে এই এলাকা থেকে সে চলে যায়। কিন্তু সমস্যাটা হলো, সে মারা গেছে সে কথা বাড়িওয়ালা বলছে, কিন্তু অন্য কেউ কিন্তু বলছে না। বাকিরা লোকটিকে এখানে দেখেছে, কিন্তু তার নাম, তার পেশা, এসব ব্যাপারে কিছুই জানতো না। আশেপাশের কয়েকটা হাসপাতালে পুলিশ খোঁজখবর করেছে, কিন্তু কিছুই জানা যায়নি। একবার আমাকে খোঁজখবর করে দেখতে হবে সেখানে ওই নামে কেউ ভর্তি ছিল নাকি। তোমার কি মনে হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা বড়ই জটিল। কেন জানি না বারবার মনে হচ্ছে কেসটা আমরা যতটা সহজ বলে ভাবছি অতটা সহজ নয়। ব্যোমকেশ যেমন ভাবছিল আমারও ঠিক তেমনই মনে হচ্ছিল। এই সত্যেন্দ্রনাথ রায় লোকটা নিশ্চয়ই কোনো ধান্দাবাজি করার কারবার আছে, এমন কিছু করেছে যার জন্য তাকে এখান থেকে পালাতে হয়েছে। না হলে এক রাত্রের মধ্যে লোকটা হাসপাতালে ভর্তি হলো, তারপরেই লোকটা এমনভাবে। কাল একবার ওই বাড়িতে যাব যেখানে এই লোকটি জমি জমা কেনার কথা বলেছিল, আর যে বাড়িটা ভেঙে নতুন একটা কলোনি তৈরি হওয়ার কথা ছিল। তা তুমি কি কাল ব্যস্ত আছো? আমি মাথা নাড়লাম। এমন একটা কেসে হাত দেওয়ার পর এখান থেকে সরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাছাড়া কাল কোথাও যাওয়ার নেই। পরের দিন সকালে সেই বাড়িতে যাব বলে স্থির করা হলো। দেখতে তো পাচ্ছেন ব্যোমকেশ বাবু আমাদের অবস্থা। আমাদের এক মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর খুব একটা সে এখানে আসে না, কিন্তু সেখানে এসেই বা কি করবে বলুন তো? যে লোকটা আমাদের কাছে এসেছিল তার সঙ্গে আরও একটা লোক এসেছিল, বলেছিল সেসব ভেঙে নতুন জায়গা তৈরি করবে আর কিছু টাকাও আমাদের দেবে, তারপর একটা বাড়িও দেবে। কিছু টাকা হাতে পেলে আমাদের শেষ বয়সটা চলে যেত। এমন ভূতের বাড়ি নিয়ে পড়ে থেকে কি করব বলুন তো? তোমায় তখনই বললাম এমন ব্যাপার থাকার দরকার নেই। কোথা থেকে কি হবে এখন দেখলে তো। সত্যেন্দ্রনাথ রায় আপনাদের কি কোনো টাকা পয়সা দিয়েছিল? দিয়েছিল বছর খানেক আগে, যখন তার সঙ্গে প্রথম দেখা হয় তখনই তো কথা হয়েছিল। তখন কিছু টাকা দিয়েছিল, তারপর তার লোকের কারো হাত দিয়ে মাঝে মাঝে কিছু টাকাও পাঠিয়েছিল। জায়গাটার আমরা হাতছাড়া করে না দিই, তার জন্য কাগজপত্রে লেখাপড়াও হয়নি, তাই আমরা তো এখন এই জায়গা দিতে পারবো না। জায়গার কথা বলতে আমি আসিনি, আমি এসেছি এই সত্যনাথ রায়ের ব্যাপারে সামান্য খোঁজখবর করতে। এতগুলো লোকের টাকা তার কাছে রয়েছে, বুঝতেই তো পারছেন, হঠাৎ করে লোকটা এমনভাবে নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ সেটাই তো, কিন্তু অনেকে বলছে সত্যেন্দ্রনাথ নাকি মারা গেছে। আমিও খবরটা শুনলাম, কিন্তু ওই ছেলেটা তো কিছুই বলল না। কোন ছেলে? আরে ওই যে ছেলেটা যে সত্যেন্দ্রনাথের হয়ে আমাদের কাছে আসতো, কি যেন নাম বলেছিল, মুকুন্দ। ওই তো বলেছিল সত্যেন্দ্রনাথ ওকে পাঠায় আমাদের কাছে
এই 1 বছর আগে সত্যেন্দ্রনাথ এলো, তারপর তো মাঝে মাঝে ওই আমাদের কাছে আসতো, টাকা পয়সা দিত, কথাবার্তা বলতো, তারপরে চলে যেত। কিন্তু প্রায় মাসখানেক হতে চললো মনে হয়, তাই না? ও আর এলো না। তারপরেই তো হঠাৎ করে শুনলাম এমন খবর। কথাটা শুনে ব্যোমকেশ আমার দিকে তাকালো। আমি কিছু বলার আগেই ব্যোমকেশ আবার বলল, কিন্তু আপনি বলছেন সত্যনাথ রায় আপনাদের কাছ থেকে এই জমিটা কিনতে চেয়েছে, অথচ তারপরে বলছেন অন্য একজন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ তো অনেক কাজে ব্যস্ত থাকতো, তাই ছেলেটিকেই পাঠাতো। সে এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে যেত। সেই তো বলেছিল অনেকগুলো লোক পাওয়া গেছে সত্যেন্দ্রনাথের সঙ্গে। আমাদের তেমনি কথা হয়েছিল, সবার সাথে কথাবার্তা বলে টাকা পয়সা তুলে তারপরে আমাদের হাতে দেবে। সে কিছু টাকা পয়সা আমাদের দেবে আর বাকি টাকা কাজে লাগাবে। তারপর একটা থাকার জায়গাও দেবে। হতে পারে সত্যেন্দ্রনাথ নিজে এখানে আসতো না, অন্য কাউকে পাঠাতো। তাহলে কি ওই যেই লোকটির কথা বাড়িওয়ালা বলেছিল সেই এখানে আসতো? হতে পারে সে সত্যেন্দ্রনাথের জন্য কাজ করত। 1 বছর আগে সত্যেন্দ্রনাথ এখানে এসেছে, আর এই 1 বছরের মধ্যে সে একবারও এখানে আসতে পারলো না। বারবার ওই ছেলেটিকে পাঠাবার কি দরকার ছিল? আপনি আমাদের সাহায্য করুন, আপনি দেখুন কোনোভাবে যদি কিছু করানো যায়। আমরা তো ওই আশাতে বসে আছি। দেখুন, সত্যেন্দ্রনাথ মারা গেছে, সে তার কাজ করতে পারবে না। তাই অন্য কেউ যদি সমস্ত কাজ করে থাকে আমি অবশ্যই সেটা দেখব। তার আগে পর্যন্ত আপনাদের যাতে কিছু ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলবো। সত্যেন্দ্রনাথ বাবু বড় ভালো ছিল, তিনি আমাদের দুঃখ বুঝেছিল। ভালো লোক তাড়াতাড়ি মরে যায় গো। বাড়ি থেকে বেরিয়ে ব্যোমকেশ বলল, ব্যাপারটা কি হলো বলো তো? এই বৃদ্ধ এবং বৃদ্ধা বলছেন সত্যেন্দ্রনাথ বাবু ভালো, কিন্তু এখানে সত্যেন্দ্রনাথ বাবু সবার টাকা নিয়ে পগারপার হয়েছেন নাকি সত্যি সত্যি মারা গিয়েছেন সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু ওই ছেলেটা তো মারা যায়নি। যে এই বৃদ্ধ বৃদ্ধার কাছে আসতো সে তো মারা যায়নি, জীবিত আছে। এই ছেলেটির কোনো ছবি কিংবা অন্য কিছু যদি থাকে। বাড়িওয়ালার সঙ্গে উপরে গিয়ে কিন্তু কাজ হয়েছে, ঘরে একটা ছোট ছবি খুঁজে পেয়েছি, কোনো একটা সময় তোলা হয়েছিল বোধহয়। এই এই দেখো, এটাই হলো সত্যনাথ রায়ের ছবি। ছবিটা সঙ্গে করে নিয়ে এসেছি, ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। কিন্তু এবার একবার আমাদের পুলিশের সঙ্গে কথা বলতে হবে। পুলিশ যখন ব্যাপারটা নিয়ে তদন্ত করছে তাহলে এই বিষয়ে নিশ্চয়ই আরও কিছু একটা পার করতে পারবে। চলো একবার থানায় যাই। থানায় গিয়ে দেখি মিস্টার রায় টেলিফোনে কার সঙ্গে যেন কথা বলছেন। আমাদের এমন সময় দেখে একটু অবাক হয়ে বললেন, আরে আমার কি সৌভাগ্য, ব্যোমকেশবাবু নিজে থানায় এসেছেন। কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা তেমন কিছু নয়, লোকটা মৃত না জীবিত সে ব্যাপারে এখনো সঠিক কোনো তথ্য পেয়েছেন? আরে ওই ব্যাপারটা নিয়েই তো মেতে রয়েছি। ভেবেছিলাম আপনার কাছে যাব, কিন্তু লোকটাকে কেন জানি না খুঁজে পাচ্ছি না। আশেপাশে যে কটা হাসপাতালে থাকার কথা হতে পারে সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু যেই রাত্রে লোকটা মারা গেছে বলে বাড়িওয়ালা দাবি করেছে সে রাতে এখানকার কোনো হাসপাতালে নাকি কেউ মারা যায়নি। এমনকি সত্যেন্দ্রনাথ রায় নামে কোনো লোক নাকি সেদিন রাতে হাসপাতালে ভর্তিও হয়নি। ব্যোমকেশের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বেশ কিছুক্ষণ চোখ বুজে থেকে সে বলল, দুটো কারণ হতে পারে। প্রথম কারণ তিনি হাসপাতালে যাননি, আর দ্বিতীয় কারণ হতে পারে যদি গিয়ে থাকেন তাহলে অন্য কোনো নামে ভর্তি হয়েছিলেন। কিন্তু কেন? নিজের নাম বদলাবার কারণ কি পড়ল?
ব্যোমকেশবাবু, যে লোকটা মারা গেছে তার আগে মুহূর্তে তার নাম বদলানোর কোনো প্রয়োজনীয়তা হতে পারে না। মানে যদি মনে করি সে সত্যি মারা গেছে। কিন্তু আমার মনে হচ্ছে সত্যনাথ বাবু মারা যাননি, তিনি জীবিত আছেন, এবং জীবিত আছেন বলেই তিনি হয়তো নাম বদলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আচ্ছা, বাড়িওয়ালার কাছ থেকে তো আপনি জানতে পেরেছিলেন সেদিন রাতে কোনো একটা রিক্সায় করে ওরা হাসপাতালে এসেছিল, তার কি খোঁজ পাওয়া গিয়েছে? রিক্সাওয়ালাটার খোঁজ চলছে। ওখানে কাছাকাছি কোনো রিক্সা নেই। রিক্সাটা যে কোথা থেকে আনা হয়েছিল সে ব্যাপারেও কিছু বোঝা যাচ্ছে না। বুঝতেই তো পারছেন, রিক্সার সংখ্যা কম নয়। সব জায়গাতে খুঁজে খুঁজে তদন্ত করে সেই রিক্সাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একবার খুঁজে বার করলে হয়তো জানা যাবে ওই রিক্সাওয়ালা ওদেরকে কোথায় নামিয়েছিল। ব্যোমকেশ এসবের চিন্তা ভাবনা নিয়ে নতুন করে ঘেঁটে রইল। ব্যাপারটা একটু সহজ হয়ে এসেছিল। সত্যেন্দ্রবাবু বোধহয় সত্যি সত্যিই অসুস্থ হয়ে মারা পড়েছে এবং তার সঙ্গে থাকা লোকটি তার মৃতদেহ নিয়ে দেশে ফিরে গেছে, কিন্তু জিনিসপত্র নিয়ে গেছে, এই কথাটা হঠাৎ মনে পড়তে বললাম, আর একটা ব্যাপার দেখো, বাড়িওয়ালা বলছিলেন সেদিন রাতের বেলা অসুস্থ অবস্থায় সত্যেন্দ্রবাবুকে তার সঙ্গে থাকা লোকটা হাসপাতালে নিয়ে গেছিল এবং পরের দিন সকালে এসে তার জিনিসপত্র নিয়ে গেছিল। যদি সত্যনাথ বাবু মারা গিয়ে থাকে তাহলে তার মৃতদেহ নিয়ে যাওয়াটাই তার প্রথম কাজ হবে। সেই সময় জিনিসপত্রের কথা তার এত সুন্দরভাবে মাথায় আসার কথা নয়। তার মানে সত্যনাথ বাবু হয়তো মারা যাননি, সে আশেপাশে কোথাও ছিল, আর তাই সকালবেলা জিনিসপত্র আনার জন্য সে পাঠিয়ে দিয়েছিল ওই লোকটিকে। তার মানে আপনারা বলতে চাইছেন এই লোকটা মিথ্যে কথা বলছে এবং দুটো লোকই মিথ্যে কথা বলছে, কিন্তু বাড়িওয়ালা মিথ্যা কথা বলছে না। তার দুটো কারণ আছে। প্রথমত, তাকে ওখানেই থাকতে হবে, পুলিশের ঝামেলায় সে শুধু শুধু জড়িয়ে পড়তে চায় না। আর দ্বিতীয়ত, সে আমার কথায় বিশেষ ভয় পেয়েছিল। আমি আপনার কথাও তাকে বলেছিলাম, তাতেই সে আমায় সব সত্যি কথা বলেছে। সত্যেন্দ্রনাথ বাবুর ব্যাপারে সে যে নাক গলাতো না সে কথাও সে বলেছে। জিনিসপত্র তুলে দিয়ে সে হাত ছেড়ে বেঁচেছিল যেন। তাছাড়া যখন 1 মাসের ভাড়া আগাম পাওয়া যায় তখন বাড়ি ছেড়ে যাওয়াতে তার সমস্যা কোথায়? মিস্টার রায়ের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলে যখন বাড়ি ফিরে এলাম তখন প্রায় সন্ধ্যা পেরিয়ে গেছে। সেদিন আর তেমন কোনো কথা হলো না। পরের দিন সকালে আমায় একটা কাজে বেরিয়ে পড়তে হয়েছিল। বিকেলে ফিরে এসে দেখি বিছানার ওপরে বসে আছে ব্যোমকেশ। বললাম, কি ব্যাপার, কিছু মিলল? যেখানে ছিলাম সেখানেই আছি। সকালে মিস্টার রায়ের সঙ্গে গিয়ে বাকি 7 জনের সঙ্গে দেখা করেছি। সেই 7 জন যাদের কাছ থেকে প্রায় 10,000 কিংবা তার আশেপাশেই টাকা নিয়েছিলেন সত্যনাথ বাবু, তাদের সবার বক্তব্য হলো তাদের টাকা ফেরত পেলেই হবে। পুলিশের বক্তব্য অনুযায়ী যদি সত্যনাথ বাবু মারা গিয়ে থাকেন তাহলে টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। মিস্টার হালদার ইতিমধ্যে তার অফিস থেকে টেলিফোন করেছিলেন, কতদূর কি হলো সে ব্যাপারে জানতে চেয়েছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি কি করে আমি কি করব বলো তো অজিত? একেতেই সত্যনাথ বাবু বেঁচে আছে না মারা গেছে সে ব্যাপারেই কোনো তথ্য এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারছি না। একবার মনে হচ্ছে মারা গেছে, আবার একবার মনে হচ্ছে বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকলে কোথায় আছে? আমার মনে হয় তোমার কাছে ওই সত্যেন্দ্রবাবুর যে ছবিটা রয়েছে সেই ছবিটা যদি কোনোভাবে থানায় থানায় ছড়িয়ে দেওয়া যায় কিংবা খবরের কাগজের মাধ্যমে যদি ছড়িয়ে ফেলা যায়, যদি কেউ তাকে দেখে থাকে, মানে আমি বলতে চাইছি যদি তিনি এখনো বেঁচে থাকেন এবং কোথাও গিয়ে লুকিয়ে থাকেন, তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে। তাছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি যে ছবিটা এনেছো সেটা নিশ্চয়ই বাড়িওয়ালা দেখেছে। দেখেছে, তিনিই তো আমায় নিয়ে যেতে বললেন। এতে কেসের ব্যাপারে হয়তো সাহায্য হবে। তবে একটা কথা জানা গেছে, ওই যে এলাকায় সত্যনাথবাবু ভাড়া থাকতেন সেই এলাকাতে আজ থেকে বছরখানেক আগে আরও একজন ভদ্রলোক ভাড়া থাকতেন। তিনি জমির দালালি করতেন, কিন্তু তার নাম যে কি ছিল সে ব্যাপারে চট করে কেউ বলতে পারছে না। তার ডাক নাম ছিল রঘু, কিন্তু ভালো নাম কি ছিল সে ব্যাপারটা যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সে বাড়ির বাড়িওয়ালা বলতে পারছেন না। তার মানে একই এলাকায় 2 জন জমির দালাল?
জমির দালালের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ব্যোমকেশ। যাই হোক, তুমি বসো, আমি আসছি। সেদিন রাতে খাওয়া দাওয়ার সময় তেমন আর কোনো কথা হলো না। ব্যোমকেশ বেশ গম্ভীর মুখে খেয়ে নিল। আমি আর রাতের বেলা তাকে বিরক্ত না করে নিজের ঘরে চলে এলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতে পারিনি, এমন সময় হরিদা এসে খবর দিল, ও ঘরে যাও, তোমায় ডাকছে, কোথাও বেরোবে মনে হয়। আজ সকাল সকাল উঠেই তৈরি হয়ে নিয়েছে। সে কি, এত সকালে কোথায় বেরোবো? কই, আমায় তো কিছু বলেনি। তার কি আর কাজে ঠিক আছে? কখন কোথায় বেরিয়ে পড়ে, কখন চলে আসে। এই তো কাল রাত 10টার সময় হঠাৎ করে কোথায় যেন বেরিয়ে গেল। আমায় বললো এক্ষুনি আসছে, কিন্তু ফিরতে ফিরতে সেই 11:30। কাল রাতে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আসলে বড্ড ঘুম পেয়ে গেছিল। কিন্তু কাল রাতে কোথায় গিয়েছিল বলো তো? হরিদা ঠোঁট উল্টে ফেলল, বলল, আমি কি করে জানবো বলো তো? আমায় কি ওসব বলে যায়? তোমাকেই বলে না, তাহলে আমায় কি? এখন আবার কোথাও যাচ্ছে, তোমায় ডেকে দিতে বললো, তাই আমি এলাম। যাও, আমি চায়ের জল চাপাই গিয়ে। চায়ের জল চাপানোর জন্য হরিদা চলে গেল। হাত মুখ ধুয়ে ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি ব্যোমকেশ তৈরি হচ্ছে। আমায় দেখে বলল, চাটা খেয়ে বেরিয়ে পড়তে হবে। তোমার আর আমার দুটো কাজ আলাদা। তুমি সোজা চলে যাবে ওই বাড়িটায়, যে বৃদ্ধ বৃদ্ধার কাছে আমরা গিয়েছিলাম সেই বাড়িতে। সেখানে তুমি ছবিটা নিয়ে যাবে। ছবিটা নিয়ে গিয়ে ওদের দেখিয়ে জানতে চাইবে সত্যনারায়ণবাবু এবং তার ওই সাথে থাকা লোকটি, মানে মুকুন্দ, দুজন তো তার কাছে গিয়েছিল। এই ছবির লোকটিকে দেখে তাদের কার কথা মনে পড়ছে। আশ্চর্য, হঠাৎ এমন একটা কথা কেন? তোমায় যে কথা বলেছি তুমি সেটাই করো না বাপু। এটা নিয়ে গিয়ে ওদের দেখাবে এবং জিজ্ঞাসা করবে এটা দেখে তাদের কার কথা মনে পড়ছে, সত্যনারায়ণবাবু নাকি মুকুন্দ। যদি সত্যনারায়ণবাবু হয় তাহলে তো আর কিছুই করার নেই। তাহলে সেখান থেকে থানায় গিয়ে মিস্টার রায়কে খবরটা জানাবে। আর যদি দেখা যায় সত্যনারায়ণবাবু ছাড়া অন্য যে কারোর নাম বলছে, তাহলে তুমি সেখান থেকে সোজা বাড়িতে ফিরে আসবে। তোমার একটা টেলিফোন নাম্বার দিয়ে যাব, সেই টেলিফোন নাম্বারে ফোন করে শুধু জানিয়ে দেবে খবরটা। ব্যোমকেশের এমন কথায় আমি অবাক হয়ে গেলাম। আমরা বেরিয়ে পড়লাম গাড়ি ধরে। প্রথমে সে সেই বৃদ্ধ বৃদ্ধার বাড়ির সামনে আমায় নামিয়ে দিল। ব্যোমকেশ যাওয়ার সময় বারবার আমায় সমস্ত কাজ মনে করিয়ে দিয়ে গেল, কিন্তু নিজে যে কোথায় গেল সে ব্যাপারে আমায় কিছু বলল না। আমি বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। বৃদ্ধ বৃদ্ধা বোধহয় আমাকে চিনেই রেখেছিল, তাই আমি যেতেই আগের মতন আমাকে খাতির করে বসালো। এ কথা ও কথা বলল। ছবিটা আমি দেখালাম ওদের। দুজনেরই বয়স হয়েছে, চোখে বোধহয় ভালোভাবে দেখতে পায় না। বেশ খানিকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে দেখলেন বৃদ্ধ, তারপর বললেন, আরে এ তো সেই ছেলেটা, এই তো সত্যনাথ রায়ের হয়ে আমাদের কাছে টাকা নিয়ে আসতো আর বলতো জমির ব্যাপারটাতেও সত্যনাথ বাবু রয়েছে, দেখাশোনা করছে। আমি তো অবাক হয়ে গেলাম। সত্যেন্দ্রনাথ রায়ের হয়ে এই ছেলেটি তার কাছে আসতো, কিন্তু আমরা তো জানি এরই নাম সত্যেন্দ্রনাথ রায়। তাহলে ব্যোমকেশ কি ঠিক সন্দেহ করেছিল? বললাম, ভালো করে দেখুন তো, ইনি সত্যেন্দ্রনাথ রায় নন। তোমাদের মাথা খারাপ হয়েছে? তাকে দেখতে এমন নাকি? তাকে দেখলেই মনে হবে সত্যি সত্যি একজন বড় সড় মানুষের সঙ্গে কথা বলছি। ইয়া বড় চেহারা, মাথায় পাতানো চুল, গোপে পাক ধরেছে, এত সুন্দর করে কথা বলেন। আপনি যার ছবি দেখালেন তিনি সত্যেন্দ্র বাবুর হয়ে কাজ করে। তিনি ব্যস্ত আছে বলেই সে কাজগুলো করছে বলছিল, কিন্তু কেন বলুন তো? কি উত্তর দেব ভেবে পেলাম না।
এ বিষয়ে ব্যোমকেশ আমায় কিছুই বলেনি, তাই উত্তরটা দিলাম না। কোনো রকমে পাশ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে মনে হলো আশ্চর্যের ব্যাপার, মুকুন্দ নামের যে লোকটির কথা ওরা বলছে সে নিজের নামটা সত্যেন্দ্রনাথ করে সকলের কাছ থেকে টাকা নিয়েছে, এবং তারপরে কি সেই নিজে মারা গেছে? কিন্তু তাহলে যে ছেলেটি তাকে নেওয়ার জন্য এসেছিল সে কে? কেউ তো একজন মিথ্যে কথা বলছে, কিন্তু কে? কথাগুলো ভাবতে ভাবতে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। খেয়ালই করিনি পেছন দিক থেকে একটা লোক আমায় অনুসরণ করছে। এতটাই চিন্তামগ্ন হয়ে সামনের দিকে চলছিলাম, ব্যাপারটা আমি লক্ষ্য করিনি। কিন্তু আরও একটা ব্যাপার যে কখন ঘটে গেছে সেটা আমি নিজেও জানি না। পরে ব্যাপারটা ব্যোমকেশের কাছে শুনে মিলিয়ে নিতে পেরেছিলাম। যেমনটা হয়েছিল তেমনভাবেই বলছি। আমি সেখান থেকে সোজা বেরিয়ে চলেছি থানার দিকে। এখান থেকে বড় রাস্তা পর্যন্ত যাব, তারপর সেখান থেকে কোনো একটা গাড়ি ধরে থানার দিকে রওনা হব। আমার পেছনে বেশ খানিকটা দূরে একজন আমার পিছু নিচ্ছিল, কিন্তু তার পেছনে যে আরও একজন তার পিছু নিচ্ছিল সেটা সে খেয়াল করেনি। একটা বাস আসতে দেখে তাতে উঠে পড়লাম। লোকটিও বোধহয় আমার পিছু পিছু সেই বাসের পেছন দিকে এসে উঠেছিল, এবং তাকে যে লক্ষ্য করছিল সে এসে উঠল আবার তার পেছনে। আমি থানার দিকে এক পা করে এগিয়ে চলেছি। আমার পেছনে লোকটা আমার দিকে এক পা করে এগিয়ে আসতে শুরু করেছে। তার একদম কাছাকাছি চলে এসেছি। এমন সময় পেছনে লোকটা দ্রুত গতিতে এগিয়ে এলো আমার কাছে। হঠাৎ করে তার হাত থেকে বেরিয়ে এসেছে একটা ছুরি। এই ছুরিটা সে সোজা আমার গলার উপর চালাতে যাবে, এমন সময় পেছন থেকে একটু চেনা গলা শুনতে পেলাম। অজিত, অজিত, মাথা নামাও। বিপদের সময় ব্যোমকেশ কম কথা বলে, এমনভাবেই কোনো একটা নির্দেশ দিয়ে দেয়। এমনটা এর আগেও অনেকবার হয়েছে। তাই ব্যোমকেশের কথা শুনে আমি আমার মাথাটা নিচের দিকে নামিয়েছি। এমন সময় মাথার উপর দিয়ে ছুরি ধরা একটা হাত সাঁই করে চলে গেল। লোকটা বোধহয় গায়ে জোরেই ছুরি চালিয়েছিল, তাই সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল সামনের মাটিতে। ব্যোমকেশ পিছন থেকে ছুটে এলো। ততক্ষণে চাদরে জড়িয়ে রাখা তার ছদ্মবেশটা বাইরে বেরিয়ে এসেছে। লোকটা ছিটকে পড়েছিল। আমি মুহূর্তের মধ্যে আমার কর্তব্য স্থির করে ফেললাম। উঠে গিয়ে লোকটাকে ধরতে যেতেই লোকটা আবার ছুরি বাগিয়ে ধরল। তার মুখটা তখনও চাদরে ঢাকা রয়েছে, তাকে দেখা যাচ্ছে না। রুক্ষ গলায় ব্যোমকেশ বলল, ভালো চাও তো হাতের ছুরিটা ফেলে দাও, সামনে থানা। একবার যখন তুমি ধরা পড়েছ তাহলে তোমায় কোনোভাবেই এখান থেকে পালাতে দেব না। এখান থেকে তো আমি যেভাবেই হোক যাব। তোমরা বড্ড বেশি কিছু জেনে গেছো। তোমাদের আর বেঁচে থাকা চলবে না। এবার নয় বেঁচে গেলে, কিন্তু পরের বার আর বাঁচতে পারবে না। সেটা তো সময় বলবে। এখন যদি আমাদের কাছে আত্মসমর্পণ না করো তাহলে কিন্তু। হঠাৎ ব্যোমকেশের সুর বদলে গেল। সে বলল, দেখো, তোমার সঙ্গে যে কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি। কেউ তোমায় কাজে লাগিয়েছে, কিন্তু কার কথায় এইসব কাজ করছো তুমি? হ্যাঁ, তুমি কি করছো এসব? তুমি কিন্তু নিজেই সমস্যায় পড়েছ। এখন পুলিশ তোমাদের খুঁজে বেড়াচ্ছে। একদিন না একদিন যখন খুঁজে পাবে তখন কিন্তু। খুঁজে পাবে না। আমাদের খুঁজে পাওয়া এত সহজ ব্যাপার নয়। আমরা এত সহজে ধরা দেব না। ব্যোমকেশের সঙ্গে তার এমন কথোপকথন চলতেই লাগলো। হঠাৎ করে আমি বুঝতে পারলাম ব্যোমকেশের যেন সুর বদলেছে। থানার দিক থেকে আস্তে আস্তে পুলিশ বাইরে আসতে শুরু করেছে। এমন সময় ছেলেটা বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছে। ছুরিটা বাগিয়ে ধরে ঝাঁপিয়ে পড়তে গেল মিস্টার রায়ের দিকে। ব্যোমকেশ কখন যেন একদম কাছাকাছি চলে এসেছিল। ছেলেটা ঝাঁপিয়ে পড়তে যেতেই ব্যোমকেশও ঝাঁপিয়ে গেল তার গলা লক্ষ্য করে। ব্যোমকেশের হাতের একটা ধাক্কায় সে ছিটকে গেল সামনের দিকে। হাত থেকে ছুরিটা পড়ে গেল। ছেলেটা উপায়ান্ত না দেখে দৌড়তে শুরু করলো, এবং দৌড়তে দৌড়তেই সেই অবস্থা থেকেই তার মাথার চাদরটা সরে গেল। এক মুহূর্তের জন্য তাকে দেখতে পেয়ে মিস্টার রায় বলে উঠল, আরে সর্বনাশ, এ তো আমাদের এলাকার বিখ্যাত চোর পটলা। পটলা তখন আর এই এলাকাতেই নেই।
সে দৌড়তে দৌড়তে থানার সামনের রাস্তা পেরিয়ে কোথায় যেন হারিয়ে গেছে। ধরলে না কেন? আরে তোমার কাছে তো রিভলভার রয়েছে, রিভলভারের গুলি চালালেই তো ধরা পড়ে যেত। ব্যাটা আমায় মারতে চেয়েছিল, আর একটু হলেই। ওকে ধরে ফেললে যে আসল মাথা ধরা যেত না। এরা চট করে মুখ খোলে না, পুলিশের মার পড়লেও এরা মুখ খুলবে না। তাই এদের মাথা ধরার জন্য এদেরকে রাখতে হবে পাইলে। আমি আর মিস্টার রায় অবাক হয়ে তাকালাম ব্যোমকেশের মুখের দিকে। ব্যোমকেশ ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে একটু আগে পটলার চলে যাওয়া সেই রাস্তাটার দিকে। আমি কিছুতেই বুঝতে পারলাম না ব্যোমকেশ এই মুহূর্তে ঠিক কি ভেবে চলেছে। হাতের কাছে অপরাধীকে পেয়েও ছেড়ে দেওয়া। ব্যোমকেশ এর আগে এমন কাজ করেছে, কিন্তু সত্যি সত্যি কি পটলাকে আর খুঁজে পাওয়া যাবে? ঘটনার আকস্মিকতা কাটিয়ে আমি আর ব্যোমকেশ ঢুকলাম থানার ভেতরে। মিস্টার রায়ের সঙ্গে সেদিন বসে অনেকক্ষণ ধরে কথা হলো এই ব্যাপারে। পরের দিন সকালে ব্যোমকেশ আবার বেরিয়ে পড়ল। না, সেদিন কিন্তু আমায় নিল না। ব্যোমকেশ মাঝে মাঝে এমনভাবে একা একাই বেরিয়ে পড়ে। আমি বুঝতে পারছিলাম কি জন্য। তদন্ত শেষের দিকে এসে পড়েছে। এর আগে মিস্টার হালদার এবং আরও কয়েকজনের টেলিফোন এসেছিল কাল রাতের দিকে। তখন ব্যোমকেশের সঙ্গে কথা বলেছে। আজ সকালে কি একটা কাজে বিশ্বনাথের ঘরে ঢুকেছি। এমন সময় দেখি টেলিফোন বাজতে শুরু করেছে। টেলিফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে প্রথমে কেউ কথা বলল না। আমি অপেক্ষা করে যাচ্ছি। অপর প্রান্তে যে রয়েছে সে অপেক্ষা করছে। এরকম যেন বোঝা যাচ্ছে অপর প্রান্তের লোকটা অপেক্ষা করছে আমার কথা শোনার জন্য। তাই আমি বললাম, দেখুন, আপনি যেই হন না কেন, আপনি ব্যোমকেশকে টেলিফোন করেছেন, কিন্তু ব্যোমকেশ এখানে নেই। তাই আপনি অন্য সময়। কাজটা কিন্তু গোয়েন্দাবাবু ঠিক করছে না। গোয়েন্দাবাবুকে অন্যের ব্যাপার থেকে দূরে সরে যেতে বলো, না হলে ফল ভালো হবে না বলছি। কথাটা এমন গম্ভীর আর কাটা কাটা স্বরে বলল, আমি প্রথমে যেন থমকে গেলাম। তারপর বললাম, গোয়েন্দাবাবুকে না হয় আমি বলবো, কিন্তু গোয়েন্দাবাবু সত্যি বলতে কারোর কথাই শোনে না, আর আমার কথা তো শোনেই না। তাছাড়া অন্য কোনোভাবে আমি তাকে বোঝাতে পারবো না। তুই চিনিস আমি কে? যদি একবার তোদের দুটোকে হাতের নাগালে পাই না, তাহলে। তুমি কে সেটা আমার জানার প্রয়োজন নেই। তোমার কথাতেই আমি বুঝতে পেরেছি তুমি কে। তোমার গলার কাছ পর্যন্ত নিশ্চয়ই ব্যোমকেশের হাত পৌঁছে গেছে, না হলে ফোন করে এভাবে ধমকানোর প্রয়োজন পড়তো না। এখনো ভালো চাইলে বল বলছি। এসব ব্যাপার থেকে যত সবাই দূরে থাকবে ততই ভালো। আমি চাই না আমার এসব ব্যাপারে কেউ নাক গলাতে আসুক, তাহলে জ্যান্ত জ্বালিয়ে দেবো সব কটাকে। কথাটায় আমি রেগে উঠতাম হয়তো, কিন্তু ব্যোমকেশ আমায় মাঝে মাঝে বলতো, দেখবে অজিত, অপরাধী যখন ভয় পেয়ে যায় ঠিক সেই সময় সে ভুল কিছু করে বসে। তাই মাঝে মাঝে যখন তদন্তের কাজ করতে করতে হঠাৎ করে শত্রুর পক্ষ থেকে ধমকি আসে, তখন বুঝে নিতে হয় আমরা ঠিক পথেই রয়েছি। ধমকে কখনো ভয় পাবে না। উল্টো দিকে যে আছে সে ভয় পাচ্ছে বলেই আমাদের ভয় দেখাবার চেষ্টা করছে। এদের কথায় ভয় পেয়ে গিয়ে ছেড়ে দিলে কিংবা অন্য পথে গেলে ওদের সাহস আরও বেড়ে যাবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? উল্টো দিকে প্রতিপক্ষকে তোমার দুর্বল অংশটা বুঝতে দেওয়া যাবে না। বুঝতে দেওয়া যাবে না যে তুমি ভয় পেয়েছ। তাই তোমাদের যা করার আছে তোমরা করতে পারো। ব্যোমকেশ কিন্তু এই কেস থেকে সরবে না, এবং এই কেসে আমিও আছি। আমরা দুজনে মিলে কেস সমাধান করব। তোমরা কিচ্ছু করতে পারবে না। একটু পরেই অপর প্রান্ত থেকে ফোনটা কেটে দিল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিকেলের দিকে যখন ব্যোমকেশ ফিরে এলো, ব্যোমকেশকে সমস্ত কথা বলতে এসে হাসতে লাগলো। বলল, হোটেলের খোঁজ পেয়ে গেছি। বোধহয় ওই কারণেই তোমার টেলিফোনে হুমকিটা শুনতে হয়েছে। পটলার হাত ধরে আমরা পৌঁছে যেতে পারবো আসল মুকুন্দ কিংবা ওই সত্যনাথ রায় নাম নিয়ে যে এত কিছু করেছে তার কাছে। তার মানে তো কেসের সমাধান হয়ে গেছে।
কিন্তু এতগুলো টাকা যে নিয়েছে সেই টাকা ফেরত পাওয়া যাবে তো? একথা মুকুন্দ নিজে বলবে, কিন্তু বেশ কয়েকটা ভুল করে ফেলেছিল মুকুন্দ। না হলে এত সুন্দর একটা প্ল্যান করেছিল, সেই প্ল্যান থেকে তাকে চট করে ধরা সম্ভব হতো না। যদি মিস্টার হালদার আমার কাছে না আসতেন তাহলে হয়তো এই ব্যাপারে পুলিশের আরও খানিকটা সময় লাগতো। যতদিন সময় লাগতো ততদিন নিশ্চয়ই ওরা নিজেদের লুকিয়ে ফেলতে পারতো আরও ভালোভাবে। তুমি যে সব কিছু বেশ ভালোভাবে বুঝতে পেরেছো সেটা বুঝতে পারছি ব্যোমকেশ, কিন্তু এখন কি কিছু আমায় বলবে, নাকি আসল ঘটনা শোনার জন্য আরও অপেক্ষা করতে হবে? আর একটা দিন অপেক্ষা করো, আশা করছি কালকে সমস্ত কিছু আমরা জানতে পারবো। আশা করছি মুকুন্দ কালকে ধরা পড়বে। সমস্ত কাজ শেষ, শুধু আজকের রাতটা আমার সময় দাও। পরের দিন সকালে ব্যোমকেশের সঙ্গে গিয়ে পৌঁছালাম থানায়। মিস্টার রায়ের কাছে গিয়ে দেখি মিস্টার হালদার এবং আরও বাকি 6 জন রয়েছে। তাদের মধ্যে সেই বাড়িওয়ালাও রয়েছে। এই তো ব্যোমকেশবাবু এসে গেছে। গ্রেপ্তার আমি করতে পেরেছি, কিন্তু দেখুন তো চিনতে পারেন নাকি? পাশাপাশি দুজনকে কেমন মানিয়েছে। আমি মুখ তুলে তাকালাম, দেখলাম পাশে যে রয়েছে তাকে আমি চিনি না। তারপরেও মনে হলো তাকে আমি দেখেছি, ছবিটা দেখেছি। এ তো সেই ছবিতে দেখা লোকটা, আর একটু অল্প বয়স বলে এমনভাবে চেনা যাচ্ছে না। দাড়ি গোঁফের জঙ্গলে মুখটা এখন ঢেকে গেছে। এখন যখন সবাই আছেন তাহলে আমি শুরু করি। মুকুন্দ নিজেও আছে এখানে। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে মুকুন্দ নিজেই আমায় ধরিয়ে দিতে পারবে। হ্যাঁ, আপনি শুরু করুন। কিভাবে এসব কিছু হলো সেটা তো আমাদের জানা দরকার। প্রথম ব্যাপারটা হলো সত্যনাথ রায়ের কথা। সত্যেন্দ্রনাথ রায় নামে একজন ওই এলাকা থেকে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে এসেছিলেন, আজ থেকে প্রায় 1 বছর কিংবা তার বেশি সময় আগে। তখনই তিনি দালালির কাজ করতেন। জমির দালালির কাজ করতে গিয়ে ওই বৃদ্ধা অর্থাৎ ওই বিশ্বাস পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বৃদ্ধা দুজনের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ওরা চেয়েছিলেন জমি জমা সমস্ত বাড়ি বিক্রি করে কিছু টাকা এবং তার সঙ্গে একটা মাথা জোগাড় ঠাই। সত্যেন্দ্রনাথ বাবু তাদেরকে নিশ্চিত করেছিলেন যে গোটা জায়গাটা তিনি কিনে নেবেন এবং তার আগে ওটা বিক্রির জন্য তাকে লোক জোগাড় করতে হবে। সেই লোক জোগাড় হয়ে গেল। তারপরে তিনি জায়গাটা কিনে ওদের টাকা বুঝিয়ে দেবেন এবং সেখান থেকে নিজেও কিছু টাকা রাখবেন। তবে গোটা ব্যাপারটা সত্যনাথ বাবু এমনভাবে বৃদ্ধাকে বলেছিলেন যে তারা ওনার ওপর ভরসা করতে শুরু করে। আমার মনে হয় ওই সময় সত্যনাথ বাবুর কাজে সাহায্য করত মুকুন্দ। যেভাবেই হোক কাজটা করতে সত্যনাথ বাবুর অনেক সময় লেগে যায়। তাছাড়া তিনি আশেপাশে আরও কিছু কাজকর্ম করছিলেন। এই দিকে সমস্ত ব্যাপারটা মুকুন্দ নিজেই দেখত। কিন্তু আজ থেকে প্রায় 8-9 মাস আগে কিংবা প্রায় বছরখানেক আগে ধরা যায় হঠাৎ একদিন এই সত্যনাথ রায় মারা যায়। তার নামটা অনেকেই জানত, কিন্তু তাকে খুব কম লোকই চিনত। তার হয়ে বিভিন্ন কাজ করত এই মুকুন্দ নিজেই। তখন মুকুন্দ থাকতো ওই পাড়াতেই, ও পাশের অন্য একটি বাড়িতে। কিন্তু সত্যনাথ রায় মারা যাওয়ার পর বাড়ি ছেড়ে দেয় মুকুন্দ এবং তারপরে পরিকল্পনা করে সেই এলাকাতে অন্য পাশে আরেকটা বাড়ি ভাড়া নেওয়ার। তখন মুকুন্দর গোফদারি খুব ভালোভাবে ছিল না, তাকে দেখতে একটু অন্যরকম মনে হতো। কিন্তু 1 বছরের মধ্যে নিজের ভুল পাল্টে ফেলেছে। তারপর আরেকটা কাজ করেছে, নাকের নিচে একটা ছোট্ট আঁচিল রেখেছিল, যদিও সেটা নকল। সেই কারণেই তার চেহারাটা সামান্য বদলে যায়। এরপরে সে যায় সেই বৃদ্ধার কাছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে এবং জমি জমা নেবে তেমন কথাও বলে আসে। কিছু টাকাও সে দিয়ে আসে। এখান থেকে শুরু করে আসল কাজ। লোকের কাছ থেকে টাকা পয়সা তুলে তাদের জমি দেওয়ার কথা বলে নকল পেপারে সই করে তাদেরকে দিয়ে দেয়। কিন্তু এর মাঝে হঠাৎ করে একদিন তার শরীর খারাপ হয়ে যায়। এবার বাধ্য হয়ে তার সঙ্গীকে তাকে ডেকে পাঠাতে হয়। সেই সঙ্গী বাড়িওয়ালাকে জানে, সে দেশের বাড়ি থেকে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। আমি একটা রিক্সাওয়ালার কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি সেদিন রাতে ওরা হাসপাতালে গিয়েছিল, কিন্তু সত্যনাথ রায় নামে নয়, মুকুন্দ নামে সে ভর্তি হয়েছিল। কারণ সমস্ত জায়গাতে তার ওই নামটাই রয়েছে।
শুধু সত্যেন্দ্রনাথ নামটা সে মুখে মুখে ছড়িয়ে দিয়েছে আশেপাশের লোকেদের কাছে। তারপর সেখান থেকে বেরিয়ে একটা পথ খুঁজে পায় সে। মুকুন্দ বুঝতে পারে এই মুহূর্তে গায়েব হয়ে গেলে একটা গল্প খাড়া করা যাবে, যাতে বলা যাবে সত্যেন্দ্রনাথ রায় মারা গেছে এবং তার সঙ্গে সেই লোকটি মৃতদেহ নিয়ে দেশে চলে যায়। কিছুদিন আন্ডারগ্রাউন্ড থাকার পর মুকুন্দ আবার দাড়িগোঁফ পাড়িয়ে বাইরে আসে। সে ভেবেছে আঁচিল খুলে বাইরে বেরিয়ে আসলে তাকে চিনতে পারা সহজ হবে না, কিন্তু পটলা নিজের ভুল বদলাতে চায়নি, কিংবা সে ভেবেছিল বাড়িওয়ালা এই সমস্ত কিছু মনে রাখবে না, তাই ভেবে সে আর কিছুই করেনি। আমার মনে আছে যে 7 জন নিজেদের অসহায় বলে দাবি করেছিল পুলিশের কাছে, তাদের মধ্যে মুকুন্দ নিজেও একজন ছিল। সে সামনাসামনি থেকে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিল। কিন্তু আপনি কি করে বুঝলেন যে এই কাজটা আসলে মুকুন্দ আর তার সঙ্গী পটলার? প্রথমত বাড়িওয়ালার কাছ থেকে একটা ছবি আমি খুঁজে পেয়েছিলাম। বাড়িওয়ালার কথা শুনে আরেকটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, সেখানকার সব কিছুই মুকুন্দ মানে তখনকার সত্যনাথ বাবু খুব ভালোভাবেই জানেন, কিন্তু মাত্র 1 বছরেরও কম সময় হয়েছে সে সেখানে ভাড়া এসেছে। তারপর তার সঙ্গে যে লোক দেখা করতে এসেছিল সে মাত্র একবারই এসেছিল। পরদিন সকালে হঠাৎ করে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করা এবং আরও কয়েকটা ব্যাপার আমার মনে সন্দেহ জাগিয়েছিল। তারপর খোঁজ নিতে গিয়ে আশেপাশের লোকেদের কাছে সত্যনাথ রায় নামটা অচেনা শুনেই একটু খটকা লাগে। তারপরে বিভিন্ন কারণে আমি আস্তে আস্তে সন্দেহ করতে শুরু করি। তারপর ছবিটা বৃদ্ধ বৃদ্ধাকে দেখাতেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। ওই বৃদ্ধ বৃদ্ধার কাছে সমস্ত কথা শুনেই আপনি বুঝতে পেরেছিলেন যে ব্যাপারটা এমন হচ্ছে? ওরা একটা ভুল করেছিল, পটলাকে দিয়ে ওই বাড়ির ওপর নজর রেখেছিল যাতে পুলিশ বা অন্য কোনো সমস্যায় ওরা চট করে না পড়ে। তাই অজিতকে ওখান থেকে বের হতে দেখেই ওর পিছু নেয়, কিন্তু ও জানতো না অজিতের পিছনে রয়েছি আমি। তারপরে থানার সামনে যা হয়েছিল সে কথা তো সকলেই জানেন। এর মধ্যে ভুল কিছু যদি থেকে থাকে তাহলে তুমি আমায় ধরিয়ে দাও মুকুন্দ। মুকুন্দ একটা কথাও বলল না। পটলা একবার ব্যোমকেশের চোখের দিকে তাকালো, তারপর আবার মাথা নামিয়ে নিল। কোনো মানুষ না চাইলে তার আসল সত্যটা কেউ কখনো বুঝতে পারবে না। আশা করি পুলিশ এবার মুকুন্দর কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে মিস্টার হালদার এবং বাকি সবাইকে দিয়ে দিতে সাহায্য করবে। মিস্টার হালদার হাসলেন। মিস্টার রায় ব্যোমকেশের কথায় সম্মতি জানাতেই আমি আর ব্যোমকেশ সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে ব্যোমকেশকে বললাম, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। তুমি কি সত্যি সত্যি জানতে সেদিন আমার উপর কেউ আক্রমণ করতে পারে কিংবা অনুসরণ করতে পারে? তার জন্যই কি তুমি আমায় পাঠিয়ে আবার লুকিয়ে অনুসরণ করেছো? তোমায় যে কেউ অনুসরণ করতে পারে সেটা সন্দেহ হয়েছিল, কিন্তু হামলা হতে পারে সেটা আমি ভাবতে পারিনি। সেটা জানলে তোমায় নিশ্চয়ই ওভাবে আমি পাঠাতাম না, কিন্তু পটলা ওই সময়টা ভুলটা করেছিল বলেই এত তাড়াতাড়ি তার খবরটা পাওয়া গেল। না হলে হয়তো খবরের কাগজ এবং পুলিশের সাহায্যে মুকুন্দ ছবি দিয়ে তাকে আমরা ধরতে পারতাম। একবার ভেবে দেখো, তখন তো কত বড় একটা পরিকল্পনা করেছিল। যদি একবার সে বেঁচে যেতে পারত তাহলে প্রায় 70,000 টাকার বেশি সে লোপাট করে দিত। ভেবে দেখো অজিত, ভেবে দেখো। আমি আর বেশি ভাবলাম না। এসব ব্যাপারে যত কম ভাবা যায় ততই ভালো। বাড়ি ফিরে ব্যাপারটা খুব তাড়াতাড়ি লিখে রাখতে হবে, না হলে আবার ভুলে যাব। ব্যাপারটা বেশ গুছিয়ে লিখতে পারলে বাজারে বেশ খাবে নতুন বইটা। আমি সেসব ভাবতে ভাবতে গাড়িতে এসে উঠলাম। শুনতে পেলাম ব্যোমকেশ সদক্তির সুরে বলছে, একটা নাম, একটা লোকের নাম যে মারা গেছে 1 বছর আগে, আর সামান্য নাম দিয়ে মুকুন্দ কত বড় একটা ব্যবসা শুরু করে ফেলেছিল ভাবা যায়? মানুষের মাথায় কত বুদ্ধি থাকলে মানুষ এমন কাজ করতে পারে। আমি খানিকক্ষণ অবাক হয়ে গেছিলাম। তারপর আবার গাড়িটা চলতে লাগলো বাড়ির দিকে।